সো ফাইনালি আজকে আমরা ডিমন্স অফ দ্য শ্যাডো রিলেমের এপিসোড 9 এক্সপ্লেইন করব। লাস্ট এপিসোড যেখানে শেষ হয়েছিল, এপিসোডের শুরু সেইখান থেকেই হয়। আমরা দেখতে পারি ডেরা ইউরোরা সবাই কাগিমুরি ম্যানশন থেকে বের হয়ে আসছে। ডেরা জিনের দেয়া কার্ডটা দেখে অনেক খুশি হইতেছিল, কারণ এইটা দিয়েও ফ্রিতে মদ খাইতে পারবে। কিন্তু তখনই খেয়াল করে যে ইউরোর অনেক মন খারাপ। এই জন্য প্ল্যান করে যে ইউরোকে আজকেও পুরো শহর ঘোরাবে এবং বাইরের দুনিয়া সম্পর্কে আরো আইডিয়া দিবে। এরপর ডেরা ওদেরকে শিপে ট্রাভেল করার জন্য নিয়ে যায়, যেটা দেখে লেফট অ্যান্ড রাইট আর ইউরো প্রত্যেকেই অবাক হয়ে যায়। দেন এদেরকে মেট্রোতে ট্রাভেল করার জন্য নিয়ে যায়, যেটা ওরা খুব এনজয় করে। এরপরে ওরা একটা ঘোড়ার রেস দেখতে যায়, যেখানে ডেরা অ্যাকচুয়ালি টাকা লাগায় আর হেরে যায়। এরপরে এরা বাইরে চলে আসে, যেখানে ইউরো ডেরাকে বলে যে এইখানের ঘোড়াগুলো তো অনেক ভালো আর অনেক বড়। যে ঘোড়াটা ফার্স্ট হয়েছিল ওই ঘোড়াটা আমার অনেক পছন্দ হয়েছে, ওইটা কত হইতে পারে? ডেরা বলে যে ওইটার কথা ভুলে যাও, নাইলে হানা আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওইগুলো ছাড়া এইখানে থাকার জন্য তোমার যা যা প্রয়োজন সবকিছু আমি তোমাকে কিনে দিব। ইউরো বলে যে তাইলে আমার ঘোড়া আর গরু চাই। ডেরা বলে যে গৃহপালিত পশু বাদে তুমি অন্য সব চাইতে পারো। ইউরো বলে যে তাইলে এখন আমার সবচাইতে বেশি প্রয়োজন হইতেছে অ্যারো। আমার কাছে বোতও আছে কিন্তু অ্যারো অনেক কম। ডেরা বলে যে তাইলে আমার একটু ভেবে দেখতে হবে যে অ্যারো কোথায় পাওয়া যাইতে পারে। ইউরো বলে যে যদি আমার কাছে ম্যাটেরিয়াল থাকে তাইলে এটা আমি নিজেই বানাই নিতে পারবো। যেটাতে ডেরার মাথায় একটা আইডিয়া আসে আর ওদেরকে সুপার মার্কেটে নিয়ে যায়। সুপার মার্কেট দেখে তো ইউরো লেফট অ্যান্ড রাইট অবাক হয়ে যায়। এরপরে ডেরা ইউরোর কাছে জিজ্ঞাসা করে যে তোমার কি কি লাগবে অ্যারো বানানোর জন্য। তো ইউরো জানায় যে ওর কি কি লাগবে, আর জিজ্ঞাসা করে যে এরা আস্ত হরিণ বিক্রি করে কিনা, কারণ ওদেরকে বয়েল করে সেটা দিয়ে গ্লু বানাইতে চায়। তো ডেরা ওরে বলে যে অ্যাপার্টমেন্টের ভিতরে তোমার এইসব করার দরকার নাই, আর ওকে একটা কাঠের গ্লু দেখায়, মানে বুঝতে পারতেছো আঠা আর কি। যেটা দেখে তো ইউরো অবাক হয়ে যায়, মানে এত সহজেও গ্লু পেয়ে যাবে আশা করে নাই। দেন আমরা দেখতে পারি যে ওদের যেসব জিনিস দরকার ওরা সেইগুলো নিয়ে কাউন্টারে আসে। আর এইখানে কাউন্টারে যে মেয়েটা ছিল এই লেফট অ্যান্ড রাইট কে দেখতে পারতেছিল। প্রথমে তো মেয়েটা অবাক হয়ে যায়, তারপরে নিজের মতন কাজ করতে শুরু করে। এরপরে এদের বিল করা শেষ হয়ে গেলে মেয়েটা রেজিস্টার ক্লোজ করে দেয় আর বসকে জানায় যে আমি মনে হয় হ্যালুসিনেট করতেছি, আমার রেস্ট করা দরকার। কিন্তু বস ওকে বলে যে নিজের কাজ করার জন্য। এদিকে লেফট অ্যান্ড রাইটও আন্দাজ করে যে সম্ভবত কাউন্টারের মেয়েটা আমাদেরকে দেখতে পারতেছিল। এরপরে এরা কাপড় কিনতে চলে যায়, যেখানে একটা পুতুলকে কাপড় পরানো দেখে ইউরো সেটাকে কাকতারুয়া ভাবে। এরপরে বাকি সব কাপড় দেখতে শুরু করে। ইউরো বলে যে এইখানের কাপড় আমার অনেক পছন্দ হয়, কারণ এইগুলোর মধ্যে অনেক স্টোরেজ থাকে। আর কালো একটা জ্যাকেট নিয়ে বলে যে আমার কালো পছন্দ, কারণ এইটার মধ্যে রক্তের দাগ খুব সহজে মিশে যায়। ডেরা বলে যে এইখানে কি কোনো খুনি কাপড় দেখতে আসছে যার রক্তের দাগ লুকানোর জন্য রং দেখতে হচ্ছে। এরপরে ডেরা ওর কাছে জিজ্ঞাসা করে যে তোমার জাঙ্গিয়া লাগবে না, কিন্তু ইউরো তো জাঙ্গিয়া সম্পর্কে কিছুই জানে না। ইউরো বলে যে এইটাতে আমার মনে পড়লো, আমার উপরে যখন কোনো ডাকাত হামলা করতো তখন আমি তাদেরকে মেরে ফেলতাম, কারণ আমার বাবা এইটাই আমাকে শিখাইছে। এরপরে আমি তাদেরকে মাটির নিচে দাফন করে দিতাম। কিন্তু সবসময় আমার মনে একটা অদ্ভুত প্রশ্ন ছিল, আজকে ফাইনালি আমি সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার উপরে যারা অ্যাটাক করতো তারা অনেক ক্লিন ছিল, কিন্তু পাহাড়ে যারা থাকে তাদের হাতে মাটির দাগ লেগে থাকে, যেটা ধোয়ার পরেও যায় না। কিন্তু আমাকে যারা মারতে আসতো তাদের হাত পাহাড়ের নিচে থাকা লোকের মতোই ক্লিন ছিল, আর তাদের মধ্যে তো একজন এইরকম জাঙ্গিয়া পরাও ছিল। তার মানে ওরা শুধু পাহাড়ে আমাকে মারার জন্যই উঠছিল। লেফট অ্যান্ড রাইট বলে যে হইতে পারে ভিলেজাররাই তোমার উপরে অ্যাটাক করার জন্য ওই সব লোকদেরকে পাঠাইছিল, কারণ তারা যদি সরাসরি তোমার উপরে হামলা করে তাহলে তারা তোমার ভরসা হারাই ফেলবে। আর ইউরো মারা যাওয়ার পরে যখন সিলের পাওয়ার পাইতো তখন ভিলেজে ওর ভরসা থাকার কারণে সিলের পাওয়ার ভিলেজের কাজে আসতো। ইউরো এই কথা বিশ্বাস করে না, কারণ এইটার কোনো প্রমাণ নাই। তবে এত সব কিছু হওয়ার পরে ও পুরোপুরিভাবে ভিলেজারদেরকেও বিশ্বাস করতে পারে না। ডেরা বলে যে ভিলেজে কিভাবে প্রবেশ করা যায় সেটা আমি বাদে খুব অল্প কিছু মানুষই জানতো। মানে বুঝতে পারতেছো, ডেরা বুঝাইতে চাচ্ছে যে ভিলেজের যদি সহযোগিতা না থাকতো তাহলে এই মানুষগুলো ভিলেজে কেমনে যাইতো। যেটাতে ইউরো বুঝতে পারে যে হ্যাঁ এখানে ভিলেজের সহযোগিতা থাকতেই পারে। লেফট জিজ্ঞাসা করে যে আমরা কি ভিলেজে অ্যাটাক করবো কিনা, যেটাতে ইউরো বলে যে হ্যাঁ, কারণ ইউরো খুব ভালো করেই জানে যে হান্টিং এর সবচাইতে বেস্ট পজিশন যে হাসিল করে সেই যেতে। ডেরাও বুঝতে পারে যে ইউরো যেহেতু বলছে তার মানে ওইটা করবেই। এর মধ্যে ইউরো ডেরাকে বলে যে কেউ আমাদের পিছু করতেছে, তবে ডেরা আগে থেকেই জানতো যে তিনজন ওদের পিছু করতেছে। ইউরো বলে যে এরা একজন পরে একজন আমাদের উপরে নজর রাখতেছে। ডেরা বলে যে এরা কি কাগিমোরি ক্লানের সাথে রিলেটেড কিনা, যাই হোক না কেন এদের দিকে আমাদের তাকানো যাবে না। ইউরো বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু ডেরা তুমি তো বলছিলা তুমি তোমার আইডেন্টিটি লুকায় রাখতে চাও, কিন্তু আসা যেই পিকচার নিল সেটার মধ্যে তো তুমি ছিলা, এইটার কারণে তো তোমার আইডেন্টিটি সবার সামনে চলে আসবে। ডেরা বলে যে ওইটার চিন্তা করো না, ম্যানশনের মধ্যে অনেক আগে থেকেই অনেক জায়গায় ক্যামেরা লাগানো ছিল, তার মানে ওরা আমার পিকচার অনেক আগেই পেয়ে গেছে, আর আমিও চাইতাম এরকমটাই হোক। অন্যদিকে আমরা দেখতে পারি যে আসা ইউরোর ফটো দেখতেছিল, যেটার মধ্যে ডেরা ছিল ওইটাতে ইউরোর পাশে ডেরাকে দেখার সাথে সাথেই আসা রাগ হয়ে যায় আর এডিটের মাধ্যমে ডেরাকে গায়েব করে দেয়। এর মধ্যে সেইখানে জিন আসে আর আসার কাছে সেই ছবিটা চাই যেটার মধ্যে ডেরা ছিল। আসা বলে যে আমার কাছে এরকম কোনো ছবি নাই, যেটা শুনে জিন কিছুটা অবাক হয় আর হারুকে সিকিউরিটি ক্যামেরা চেক করতে বলে যে ওইটার মধ্যে ডেরার ছবি পাওয়া যায় কিনা, যেটা শুনে আসা বলে যে সিকিউরিটি ক্যামেরার মধ্যে আমার ভাইয়ের যত ফুটেজ আছে সেগুলো আমাকে দিও। এদিকে কালকে মেনশনে যারা অ্যাটাক করছিল গঞ্জো তাদের ইন্টারগেশন করতেছিল, যেটাতে কেইচি আর মাকুটো আকিশিমা নামের একজনের কথা বলে যে ওদেরকে এই কাজটা দিছিল। মাকুটো এদেরকে কল লিস্টও দেখায় আর কেইচি ওদেরকে জানায় যে ওরা সবাই এইখানে প্রথমবারই মিলিত
হয়েছিল আর ওদেরকে এই একটা লোকই কাজ দিছিল। জিন জিজ্ঞাসা করে যে আমরাও তো মিডনাইটের দিকে এখানে আসতেছিলাম, তাহলে তোমরা কোন সময় এন্ট্রি নিছো? যেটাতে কেইচি জানায় যে ওরা প্রায় রাত 2টার আগ মুহূর্তে এখানে প্রবেশ করে। মাস্টার বলে যে এই পুরো মেনশন ব্যারিয়ার দিয়ে ঘেরা, যেটার মধ্যে শুধু ক্লান মেম্বার আর গেস্টরাই এন্ট্রি করতে পারে, তাও শুধুমাত্র গেট দিয়ে। তাইলে তোমরা কিভাবে ভিতরে প্রবেশ করলা? মানে তোমাদের সাথে কাগেমোরি ক্লানের কোনো লোক ছিল কিনা? যেটাতে কেইচি জানায় যে না, শুধুমাত্র ওই আর্মি জ্যাকেট পরা লোকটাই ছিল। মাকুটো বলে যে হ্যাঁ, আর ওই সময় তো ওয়েস্ট গেট খোলা ছিল, যার কারণে আমরা খুব সহজে ভিতরে চলে আসি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। জিন জিজ্ঞাসা করে কি, কোন গেটের কথা বলতেছিস? মাস্টার বলে যে আরে ভাই, এই মেনশনে তো কোনো ওয়েস্ট গেটই নাই। যেটা শুনে সবাই শকড হয়ে যায়। জিন বলে যে আরে হ্যাঁ ভাই, ওয়েস্ট সাইডে কোনো গেট নাই, ওই পাশে পুরাটাই দেওয়াল। এরপরে গঞ্জো ফুয়োকিকে এদের কথা ভেরিফাই করতে বলে। তো ফুয়োকি নিজের ডিমন ব্যবহার করে মাকুটোর সামনে থেকে ও 2টা ডিমন উঠায় নেয়, যেটা দেখে ফুয়োকি অনেক ভয় পেয়ে যায়। তো গাবিওরে বলে যে আরে বেটা, ভয় পাস না, মারবে না রে। দেন আমরা দেখতে পারি ফুয়োকির ডিমন মাকুটো সম্পর্কে সবকিছু বলতে শুরু করে, ইভেন ওর পার্সোনাল ইনফরমেশনও। আর ওরা এটাও জানতে পারে যে আসলে মাকুটোর মা হসপিটালে আছে আর ওর মায়ের চিকিৎসার জন্যই মাকুটো এই কাজটা করতে আসছে। এরপরে ফুয়োকি ও ডিমনকে চুপ করতে বলে আর বলে যে একটা মেয়ের পার্সোনাল ইনফরমেশন এইভাবে এক্সপোজ করা ঠিক না। যাই হোক, ফুয়োকি মাকুটোর ডিমন 2টা ছেড়ে দেয়। এরপরে কেইচির ডিমন 2টা ধরে, যার কারণে ওরা কেইচি সম্পর্কেও সব ইনফরমেশন পেয়ে যায়, যার মাধ্যমে ওরা জানতে পারে যে কেইচি অ্যাকচুয়ালি জুয়া খেলে দেনা হয়ে আছে। যেটাতে কেইচি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে তুমি কি আর এটা কিভাবে করতেছো? তুমি আমার পার্সোনাল ইনফরমেশন এক্সপোজ করতেছো, যেটা আইনত অপরাধ। যেটাতে ফুয়োকি নিজের পরিচয় দেয় আর বলে যে এইটা আমার ডিমন পেয়ার ব্ল্যাক লিস্ট, যে কোনো ডিমনকে টাচ করে তার মাস্টারের সব ইনফরমেশন স্ট্র্যাক করে ফেলতে পারে। যাই হোক, এইসব শুনে গঞ্জো বুঝতে পারে যে আসলে এরা মাস্টার মাইন্ডের সাথে জড়িত না আর ওদেরকে এইখানে কাজ করার অফার দেয়। যেটা শুনে তো এরা দুইজন অবাক হয়ে যায়। কেইচি জিজ্ঞাসা করে যে আপনি আমাদেরকে কোনো শাস্তি দেবেন না? গঞ্জো বলে যে এইখানে গাধার মতন কাজ করাই হইতেছে তোমাদের শাস্তি। যেটা শুনে তো এরা দুইজন ভয় পেয়ে যায়। এরপরে গঞ্জো জানায় যে মাকুটোর মায়ের চিকিৎসার জন্য যত খরচ দরকার সব গঞ্জো বহন করবে। এটা শুনে তো মাকুটো অনেক খুশি হয় আর মাথা নিচু করে ধন্যবাদ জানায়। কেইচি জিজ্ঞাসা করে যে ওর জোয়ার যে ঋণ আছে সেটাও শোধ করে দেওয়া হবে কিনা, যেটাতে গাঞ্জোর মুখে লাথি মেরে দেয় আর বলে যে ওইটা তুই শোধ কর। এরপরে ওদেরকে এই মেনশন ঠিক করতে বলে। যাওয়ার সময় গঞ্জোর সাথী জিজ্ঞাসা করে যে ওদেরকে এখানে কাজে রাখা ঠিক হইলো কিনা। গঞ্জো বলে যে আমরা জানি ওরা কারা আর ওদের পার্সোনাল ইনফরমেশন আমাদের কাছে আছে, যার কারণে ওদেরকে আমরা আমাদের সোলজার হিসেবে ব্যবহার করতে পারি। আর হ্যাঁ, বাকি যাদেরকে আমরা ধরছি তাদের মধ্যে যাদের ডিমন মারা গেছে, পরবর্তীতে ওদের সাথে নতুন ডিমনের কন্ট্যাক্ট বানিয়ে দিও। তারপরে ব্ল্যাক লিস্টের মাধ্যমে যদি জানতে পারে যে আসল মাস্টার মাইন্ড কে, সেই মাস্টার মাইন্ডের সাথে সাথে তাদের বাকি সব সাথীকেও মেরে দিও। এদিকে আমরা দেখতে পারি যে এরা সবাই মেনশন ঠিক করতেছিল, যেখানে কেইচি আসার কাছে ওর ডিমন ফেরত চায়। যেটাতে আসা ওর কাছে জিজ্ঞাসা করে যে ও এদের জন্য কোনো নাম ভাবছে কিনা। যেটাতে কেইচি ওদের নাম ওহাকি আর ডাইফুকু রাখে। যেটা শুনে তো আসা আর গাবি হাসতে শুরু করে, কারণ এই 2টা মিষ্টির নাম। ইভেন জিনেরও বিশ্বাস হইতেছিল না যে ওর মতন বান্দা এইরকম নাম ভাবতে পারে। তো কেইচি গাবির কাছে বলে যে তাইলে তোমার ডিমনের নাম কি? যেটাতে গাবি ও ডিমনের নাম বলে। যেটা শুনে কেইচির অদ্ভুত লাগে আর বলে যে এটা কোনো নাম হইলো। আর সাথে সাথে আমরা দেখতে পারি যে গিব্রিল অলরেডি কেইচির মাথায় কামড় দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এরপরে আসা কেইচি ডিমনের কাছে জিজ্ঞাসা করে যে ওরা ওদের পুরনো মালিকের কাছে ফেরত যাইতে চায় কিনা, যেটাতে ওরা একদমই রাজি হয় না, যার কারণে কেইচি কান্না করতে শুরু করে আর জিনোরে কাজের উপরে ফোকাস করতে বলে। গাবি আসার কাছে জিজ্ঞাসা করে যে ব্রেকের এই 2টা ডিমন নিয়ে কোনো অবজেকশন আছে কিনা, যেটাতে আসা না বলে। তো গাবি ওরে এই 2টা ডিমন ওর কাছেই রাখতে বলে যাতে ও সেফ থাকতে পারে। আসাও এইটার ব্যাপারে ভাবতে শুরু করে আর ভাবে যে মেনশনের ভিতরে এখনো ওর অনেক দুশ্মন থাকতে পারে। অন্যদিকে আমরা একটা রুমের ভিতরে কথা শুনতে পারি। একটা মেয়ে বলে যে এইবার তো আমরা একটুর জন্য বেঁচে গেছি। ছেলেটা বলে যে একদম ঠিক বলছো, আমি তো ঘাবড়ে গেছিলাম, মাফ করে দিও যে আমি তোমাকে এত ঝামেলায় ফেলে দিছি, কিন্তু আমি তোমাকে ওয়াদা করতেছি পরের বার আমি আরো ভালো পারফর্ম করব। মেয়েটা আসলে ভিডিও কলে ছিল। মেয়েটা বলে যে তাহলে আমাদের পরবর্তীতে কি করতে হবে? আমরা কি আমাদের কাজের জন্য আরো লোক হায়ার করব? আর আসলে এইদিকে ছেলেটা ছিল হিগুরুমা। হিগুরুমা বলে যে তার কোনো দরকার হবে না, আমি বুঝতে পারছি আসা আর গাবি অনেক ইউজফুল। মেয়েটা বলে যে তার মানে তুমি শিওর তো যে তোমার কোনো হেল্পের দরকার নাই? হিগুরুমা বলে যে না, আমি একাই দেখে নিব। কিন্তু সত্যি এইবার তো অনেক সমস্যা হয়ে গেছিল, আমি তো ভাবছিলাম যে মাঙ্গার ডেডলাইন আমি এবার পার করে ফেলবো, কারণ আমার সকল অ্যাসিস্ট্যান্ট অসুস্থ হয়ে গেছিল আর আমি ফাইলও হারাই ফেলছিলাম, যার কারণে আমি শিডিউলের অনেক পিছনে পড়ে যাই। মেয়েটা বলে যে সত্যি এবার অনেক সমস্যা হয়ে গেছিল, অন্যদিকে প্রিন্টারদের সাথে নেগোশিয়েট করাও একটা ঝামেলা। হিগুরুমা বলে যে আমাকে মাফ করে দিও, আমি তোমাকে এত বড় সমস্যার মধ্যে ফালাই দিছি, কিন্তু পরের বার আমি আমার শিডিউল ঠিক করে ম্যানেজ করব। আর হ্যাঁ, আমার আর কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার নাই। গাবি আর আসা ওরা দুজন খুবই ভালো মেয়ে, ওরা আমাকে মাঙ্গা শেষ করতে অনেক হেল্প করছে। মেয়েটা বলে যে আচ্ছা, তাহলে আশা করি তুমি ওদেরকে টাকাও দিবা। হিগুরুমা বলে যে একদম। মেয়েটা জিজ্ঞাসা করে যে কিন্তু তোমার রুমে এরকম অন্ধকার কেন? তোমাকে দেখে তো মনে হইতেছে তুমি কোনো ইভিল অর্গানাইজেশনের বস। হিগুরুমা জানায় যে আমাদের ঘর ভেঙে গেছে, যার কারণে কিছু জায়গায় লাইট আসতেছে না। মানে ভাই, শুরুর দিকে এরা যেসব কথা বলতেছিল এগুলো মাঙ্গা নিয়ে বলতেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইউরো নিজের জন্য ড্রেস নিয়ে নিছে আর নতুন ড্রেস পরেও নিছে। এরপরে ওরা শপিং কমপ্লেক্স থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু যেই লোকেরা ওদের পিছু করতেছিল তারা এখন ওদের পিছু করতেছিল, যেটাতে ইউরো ভাবে যে ওদেরকে ধরে ফেলা উচিত, কিন্তু ডেরার অস্ত্রটা
কাগিমোরি ম্যানশনে ভুল করে রেখে চলে আসছে, যেটার কারণে ও ডেরার কাছে মাফও চায়। তবে ডেরার এটাতে কিছু যায় আসে না, কারণ এটা আরো ভালো হয়েছে, কারণ ওইটা যদি ইউরোর কাছে থাকতো তাইলে ইউরো ওইটা পুরো শহরে ঘুরাই বেড়াইতো। এরপরে ডেরা ইউরোকে ওর সাথে চলতে বলে, কারণ ওর কিছু অস্ত্র দরকার আর ও চায় যে ইউরো নিজের কাছে কিছু অস্ত্র রাখুক। তো এরা ডেরার বাসার দিকে যাইতে শুরু করে। রাইট জিজ্ঞাসা করে যে বাসায় যাওয়ার আগে যারা আমাদের পিছু করতেছে এদের ব্যবস্থা করা উচিত না, যেটাতে ডেরা নিষেধ করে, কারণ ডেরার কাছে অন্য একটা প্ল্যান আছে। এরপর এরা গলির মধ্যে দিয়ে ঘুরে পুরোনো একটা ঘরের ভিতরে যায়। আমরা দেখতে পারি ঘরের মধ্যে অনেক অস্ত্র রাখা ছিল। অ্যাকচুয়ালি এইগুলো ডেরা জমা করে রাখছে। ডেরা ওইখান থেকে ইউরোকে যে কোনো একটা অস্ত্র নিতে বলে। আমরা দেখতে পারি ইউরো একটা কুড়াল নিয়ে নেয় আর ডেরা একটা বন্দুক নিয়ে নেয়। এর মধ্যে রাইট আশেপাশে কিছু ডিমন সেন্স করতে পারে, তবে ডেরা এটা আগে থেকেই জানতো। অন্যদিকে আমরা দেখতে পারি যে তিনজনেদের পিছু করতেছিল তারা হায়ারেপের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ডেরার লোকেশন জানানোর জন্য, কিন্তু তখনই ওদের পিছনে ইউরো আর ডেরা চলে আসে। আর এরা যখনই বন্দুক বের করতে যাবে ডেরা ওদের একজনের হাতে গুলি করে বন্দুক নিচে ফেলে দেয়। বাকি দুইজন নিচে পড়ে যায় আর সেইখান থেকে উঠতে পারতেছিল না, কারণ আমরা দেখতে পারি ওদের উপরে লেফট এন্ড রাইট বসে আছে। এর মধ্যেই অন্যজন পালাইতে শুরু করে আর ও দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে ধোয়ার মধ্যে ঢুকে যায়। আর আমরা দেখতে পারি ও অন্য একটা ডাইমেনশনে চলে আসছে। আর ডেরা ধোয়ার মধ্যে থেকে বলে যে এইটা তাদের ক্লানের লস্ট হাউস, আর এই থিন লেয়ার এই দুনিয়া আর অন্য দুনিয়াকে আলাদা করতেছে যেখান থেকে আমরা আসছি, আর এইখান থেকে কিভাবে বের হইতে হয় সেটা শুধু আমিই জানি। তো তুমি যদি কোনো ভুল সিদ্ধান্ত নাও তাহলে মরার আগ পর্যন্ত এইখানেই ঘুরতে হবে। কিন্তু ওই লোকটা সেখান থেকে দৌড়াইতে শুরু করে আর পরে থাকা একটা স্কেলেটনে পা লেগে নিচে পড়ে যায়। আর স্কেলেটন দেখে তো ও অনেক ভয় পেয়ে যায়। ডেরা বলে যে এটা কাগেমোরি ক্লানের একজন যে আমার পিছু করছিল, আর দেখো এখানে হারায় এখানেই মরে পড়ে আছে, আর এর মতো আরো অনেক লাশ এখানে পড়ে আছে। সো তুমি যদি এর মতো না হইতে চাও তাহলে আমাকে তাড়াতাড়ি বলো যে তুমি কে। এর মধ্যে রাইট বলে যে ও এখানে ডিমন সেন্স করতে পারতেছে, যেটাতে ডেরা বলে যে আরে চিন্তার কারণ নাই, কারণ এটা তাদের এক ক্লানের ডিমন যে লস্ট হাউস তৈরি করছে। তখনই লেফট এন্ড রাইট ওকে জানায় যে এইখানে একটা ডিমনের জোড়া আছে, যার কারণে এরা সবাই সাবধান হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পারি যে ওদের সামনে দাঁড়ানো লোকটার কেউ একজন মাথা আলাদা করে ফেলে, যেটা একটা হাত এসে লাগার কারণে হয়েছে। আর আমরা দেখতে পাই যে সামনের একটা কুয়ার ভিতর থেকে একটা লম্বা হাতওয়ালা ডিমন বের হয়ে আসে। এর মধ্যে ক্যাপালা যেই লোকটা ছিল সেটার মাথার মধ্যে কেউ একজন পা ঢুকায় দেয়। আর আমরা দেখতে পারি ওদের ঠিক পিছনেই মানে ঘরের উপরের দিক থেকে লম্বা পাওয়ালা একটা ডিমনও বের হয়ে আসে। মানে এই ডিমন জোড়ার একজনের হইতেছে হাত লম্বা আর একজনের হইতেছে পা লম্বা। লেফট এন্ড রাইট দুইজনেই এই দুইটা ডিমনকে চিনতে পারে। ডেরা আর ইউরোকে পিছনে থাকতে বলে আর ওরা রেডি হয়ে যায় ফাইট করার জন্য। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও। ভালো থাকো সবাই, বাই বাই।